ওয়েলকাম টু ক্যালকুলেটেক্স। আমরা পশ্চিমবঙ্গ টেট বা সেন্ট্রাল টেট যে কোনো টেটের জন্য খুব গুরুত্বপূর্ণ টপিক সিডিপি। সিডিপি আমাদের অনেকের ভয় লাগে, কিন্তু সিডিপি বুঝতে পারলে খুব সহজ। আমি বিপ্লব সরকার আজ তোমাদের জন্য নিয়ে এসেছি সিডিপির একটা গুরুত্বপূর্ণ টপিক। আমাদের পশ্চিমবঙ্গে 2023-এর পর থেকে কোনো প্রাইমারি টেট পরীক্ষা হয়নি। আবার আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে পশ্চিমবঙ্গে 2016-র পরে কোনো রকম আপার প্রাইমারি টেট হয়নি। বর্তমানে এখন টেট হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এখন আমাদের শিক্ষার্থীদের মধ্যে অনেকের প্রশ্ন যে আমরা কি টেট পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করব, আবার অনেকে মনে করছে নোটিফিকেশন আসলে টেট পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করব। তো এখন এই যে দ্বন্দ্ব ছাত্রছাত্রীদের মধ্যে, সেটাকে বলা হচ্ছে নৈতিক দ্বন্দ্ব। এই নৈতিক দ্বন্দ্বকে কেন্দ্র করে সিডিপির একটা গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যে টপিকটার নাম হচ্ছে কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব। চলো আজকে আমরা কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব কতটা আমাদের কাজে লাগে। কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব। লরেন্স কোহলবার্গ, এই লরেন্স কোহলবার্গ ছিলেন, কি করেছিলেন, ডেভেলপ করেছিলেন মোরাল ডেভেলপমেন্ট থিওরি। এই লরেন্স কোহলবার্গ জন্মগ্রহণ করেছিলেন 25শে অক্টোবর 1927 এবং এই লরেন্স কোহলবার্গ মৃত্যুবরণ করেছিলেন 17ই জানুয়ারি 1987। মাত্র 59 বছর বয়সে তিনি মারা গেছিলেন। এই লরেন্স কোহলবার্গ যে নীতিটার কথা বলেছিলেন সেটা হচ্ছে মোরাল ডেভেলপমেন্ট তত্ত্ব বা মোরাল ডেভেলপমেন্ট থিওরি। তো আমরা আজকে এই লরেন্স কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বটাকে জানার চেষ্টা করি, যে এই তত্ত্বে মূল কি বক্তব্য দেওয়া হয়েছে বা কি বলা হয়েছে। এটা কিন্তু আমাদের রাজ্যের এবং সেন্ট্রাল টেট বা অন্যান্য রাজ্যের টেটের খুব গুরুত্বপূর্ণ টপিক, সেই জন্য এই বিষয়টি কিন্তু ভালো করে বুঝতে হবে এবং এইখান থেকে প্রতি বছর আমাদের প্রশ্ন থাকে। চলো আরেকটু ডিটেলে বোঝার চেষ্টা করি। কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি, কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব। এই কোহলবার্গ ছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট। কোহলবার্গ ছিলেন কে? আমেরিকার একজন বিখ্যাত মনস্তত্ত্ববিদ। তিনি প্রফেসর ছিলেন কোথাকার? সাইকোলজি ডিপার্টমেন্টের। সাইকোলজি নিয়ে পড়াশোনা করেছেন, সুতরাং তিনি সাইকোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। কোথাকার? ইউনিভার্সিটি অফ শিকাগো ইউনিভার্সিটির সাইকোলজি ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন কে? আমাদের এই লরেন্স কোহলবার্গ। এই লরেন্স কোহলবার্গে যে তত্ত্বটা দিয়েছিলেন সেটা হচ্ছে নৈতিক বিকাশ তত্ত্ব। এই নৈতিক এই মোরাল কথাটা বারবার পাচ্ছি আমরা। তো এই মোরাল কথার অর্থ হচ্ছে নৈতিক বা নীতি বা ভ্যালু বা মূল্যবোধ। অর্থাৎ মোরাল ডেভেলপমেন্টে মূল্যবোধকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে বা নৈতিকতাকে বেশি ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। ডেভেলপমেন্ট মানে আমরা প্রত্যেকেই জানি কি? বিকাশ। এই বিকাশ আমরা টেটের জন্য যে সিলেবাস আমাদের গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, প্রথম চ্যাপ্টার, প্রথম টপিক, এই গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা তখন পড়েছি, আবার পরবর্তী পর্যায়ে পড়ব। তো এখন আমরা এই ডেভেলপমেন্ট মানে কি পেলাম? বিকাশ, অর্থাৎ নৈতিক বিকাশ হয়ে গেল আমাদের মোরাল ডেভেলপমেন্ট থিওরি। এই মোরাল কথাটা যে বারবার আমরা পাচ্ছি, এই কথাটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ, ল্যাটিন ওয়ার্ড। কি ল্যাটিন ওয়ার্ড? মোরাস, MORAS, মোরাস কথার অর্থ হচ্ছে প্রসেস বা পদ্ধতি। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে জানলাম কি? কোহলবার্গ ছিলেন একজন আমেরিকান সাইকোলজিস্ট, যিনি শিকাগো ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন। মোরাল কথার অর্থ হচ্ছে ভ্যালু। মোরাল কথাটা ল্যাটিন শব্দ, যে শব্দটার অর্থ হচ্ছে কি? প্রসেস বা পদ্ধতি। ল্যাটিন শব্দ মোরাস থেকে এসেছে, যার অর্থ প্রসেস বা পদ্ধতি। ওকে, এবার আমরা এতক্ষণ ধরে আমরা বলছি যে মোরাল ডেভেলপমেন্ট অর্থাৎ কোহলবার্গের নৈতিক বিকাশ।
তাহলে আমরা আবার কি লিখেছি? হুজ। কেন? কার? এই মোরাল ডেভেলপমেন্ট তত্ত্ব কিন্তু কোহলবার্গ যিনি প্রথম মোরাল ডেভেলপমেন্ট তত্ত্ব দিয়েছেন তা কিন্তু নয়। কোহলবার্গের আগে এই নৈতিক বিকাশ তত্ত্ব দিয়েছেন কে? জেন পেয়াজে। জেন পেয়াজে হলেন একজন জেনেটিক জেনেটিক এপিস্টেমোলজিস্ট, মানে যারা জিন নিয়ে কাজ করে তাদেরকে বলা হয় জেনেটিক এপিস্টেমোলজিস্ট। তো এখন আপাতত পেঁয়াজে নিয়ে আমাদের আলোচ্য বিষয় নয়, সুতরাং আমরা পেঁয়াজেকে পরবর্তী পর্যায়ে আমরা জানবো ডিটেলে। আপাতত আমাদের কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব, সেই কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব সম্পর্কে আমরা আলোচনা করব। চলো নেক্সট কি বলছি। এই কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব প্রথম আসেনি, প্রথম যখন এসেছিল পেঁয়াজের নৈতিক বিকাশ তত্ত্ব। কোহলবার্গ যখন পিএইচডি করছেন তখন পেঁয়াজের এই মোরাল ডেভেলপমেন্ট তত্ত্বটা তিনি পড়লেন এবং তার দ্বারা প্রভাবিত হলেন। প্রভাবিত হয়ে তিনি নতুন একটা থিওরি নিয়ে আসলেন, যে তত্ত্বটা মোরাল ডেভেলপমেন্ট নামে পরিচিত। এবং তার এই মোরাল ডেভেলপমেন্ট তত্ত্ব কি হলো? প্রচুর পরিমাণে পপুলার হলো। তাহলে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, প্রথম মোরাল ডেভেলপমেন্ট তত্ত্ব কার? তখন প্রথম মোরাল ডেভেলপমেন্ট তত্ত্ব কার যদি আমরা বলি, তখন বলতে হবে পেঁয়াজে। দ্বিতীয় মোরাল ডেভেলপমেন্ট তত্ত্ব কার? তাহলে বলতে হবে কোহলবার্গ। এবার এই যে প্রথম এবং দ্বিতীয় হয়ে গেল, যদি বলা হয় পপুলার মোরাল ডেভেলপমেন্ট তত্ত্ব কার, তখন আমাদের বলতে হবে কি? আমাদের কোহলবার্গের তত্ত্ব। ঠিক আছে, বুঝতে পেরেছো প্রত্যেকে এটুকু? চলো নেক্সট। এবার এই কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট তত্ত্বটা আমাদের নৈতিকতা, আমাদের কি হয়? বৌদ্ধিক বিকাশের সঙ্গে সঙ্গে ডেভেলপ হয়। অর্থাৎ কগনিটিভ ম্যাচুরিটি, আমাদের বৌদ্ধিক পরিণমনতাটা আমাদের মোরাল ডেভেলপমেন্ট, মোরাল ম্যাচুরিটিকে সূচিত করে বা চিহ্নিত করে বা একটা লেভেলে পৌঁছতে সাহায্য করে। কিরকম? যে আমাদের ম্যাচুরিটি যতটা হবে, কগনিটিভ বৌদ্ধিক ম্যাচুরিটি যতটা আমাদের হবে, তত আমাদের নৈতিকতার বিকাশ ঘটবে। সেই জন্য এই দুটোর সমন্বয়ে আমাদের মোরাল ডেভেলপমেন্ট হয়। ঠিক আছে, এবারে মোরাল ম্যাচুরিটি ইজ বেসড অন কগনিটিভ ম্যাচুরিটি, অর্থাৎ নৈতিক যে পরিণমনতাটা সেটা কিসের উপর ভিত্তি করে? বৌদ্ধিক পরিণমনতার উপর ভিত্তি করে তৈরি হয়। অর্থাৎ মোরালিটি আমাদের বুদ্ধির উপর বা প্রজ্ঞার উপর প্রভাব বিস্তার করে, বা প্রজ্ঞা অনুযায়ী আমাদের মোরালিটি নির্ধারিত হয়। কোহলবার্গের থিওরি কিসের উপর ফোকাস করে? ফোকাস অন মোরাল রিজনিং। মোরাল রিজনিং, রিজনিং কথার অর্থ কি? যুক্তি। যখন আমরা কোনো কিছু যুক্তি দিয়ে বিচার বিবেচনা করব, তখন আসে নৈতিক যুক্তি। অর্থাৎ আমাদের মধ্যে যে ডিলেমা, আমাদের মধ্যে যে দ্বন্দ্ব তৈরি হয়েছিল, ওই যে আমরা এখনই পড়াশোনা করব নাকি আমাদের নোটিফিকেশন আসলে পড়াশোনা করব, এই যে দ্বন্দ্বটা আমাদের মধ্যে তৈরি হয়েছিল, এই দ্বন্দ্বটাকে যখন আমরা যুক্তি দিয়ে নিরসন করার চেষ্টা করব, দিয়ে বুঝতে পারবো যে আমাদের পড়াশোনাটা এখনই শুরু করা উচিত, সেইটাকে বলা হচ্ছে, যে যুক্তির দ্বারা আমরা সিদ্ধান্তে আসবো সেটাকে বলছে মোরাল রিজনিং। ক্লিয়ার? এবার এই যে কোহলবার্গের নৈতিক বিকাশ তত্ত্ব, এইটাকে নিয়ে আসার জন্য কোহলবার্গ একটা গল্প বলেছিলেন। কাদের বলেছিলেন? তিনি যে চিকাগো ইউনিভার্সিটিতে ছিলেন, সেই ইউনিভার্সিটির বিভিন্ন এজের 72 জন স্টুডেন্টকে, 72 জন বয়েজকে, স্পেসিফিক বলতে গেলে 72 জন ছেলেদেরকে তিনি এই গল্পটা শুনিয়েছিলেন। গল্পটা কি ছিল? গল্পটা ছিল হিঞ্জের গল্প, হিঞ্জের ডিলেমা। হিঞ্জ বলে একজন ব্যক্তি ছিলেন। এই ব্যক্তির ওয়াইফ ছিলেন একটা ডেডলি ডিজিজে আক্রান্ত। তিনি ডেডলি ডিজিজে আক্রান্ত হয়েছিলেন, ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন, এবং তার যিনি ট্রিটমেন্ট করছিলেন সেই ডক্টর বলেছিলেন একটা বিশেষ ওষুধ, সেই ওষুধটা না দিলে তাকে বাঁচানো পসিবল নয়, তাকে বাঁচানো সম্ভব নয়। তখন এবং একটা খোঁজ পাওয়া গেছিল একজন কেমিস্ট যিনি রিসেন্টলি এই ওষুধটা তৈরি করেছেন, রেডিয়াম ওষুধ। ঠিক আছে, রেডিয়াম ওষুধ তিনি তৈরি করেছেন। এই রেডিয়াম ওষুধ তৈরি করতে তার খরচ হয়েছিল $200, এবং তিনি যখন হিন্দ যখন তার কাছে গেল, তিনি
সেই ওষুধটার দাম চার্জ করলেন $2000। এবং হিঞ্জ একটা গরিব মানুষ, হিঞ্জের পক্ষে $2000 অ্যাফোর্ড করা সম্ভব ছিল না। হিঞ্জ বাড়ি ফিরে আসলেন, বন্ধুদের সঙ্গে কিছু টাকা ধার নিলেন, বন্ধুদের কাছ থেকে তার কিছু সম্পত্তি বিক্রি করলেন এবং আলটিমেটলি হিঞ্জ কত জমাতে পারলেন? $1000 হিঞ্জ জমাতে পারলেন। $1000 হিঞ্জ, $1000 হিঞ্জ কি করতে পারলেন? জমা করতে পারলেন। $1000 হিঞ্জ জমা করতে পারলেন। এবার এই $1000 নিয়ে হিঞ্জ কি করলেন? হিঞ্জ $1000 নিয়ে সেই ড্রাগিস্টের কাছে পৌঁছলেন। এই ড্রাগিস্টের কাছে পৌঁছে গিয়ে তিনি কি বললেন? তিনি বললেন যে আমাকে এই ওষুধটা দিন, আমি পরবর্তীতে আমার বাকি পয়সাটা আপনাকে শোধ করে দেব। কিন্তু এই ড্রাগিস্ট ছিলেন খুব গ্রিডি, খুব লোভী। তিনি বেশি প্রফিট করতে চাইছিলেন এবং তাকে ওষুধ দিতে অস্বীকার করেন। তখন হিঞ্জ ক্রুদ্ধ হন, ক্ষোভে ফেটে পড়েন এবং হিঞ্জ কি করলেন? তার যে দোকান, তার যে শপ, সেটাকে ব্রেক করে ভেঙে তিনি ওষুধটা নিয়ে আসলেন তার ওয়াইফের জন্য। এখন এই গল্পটার মাধ্যমে লরেন্স কোহলবার্গ কি করলেন? গল্পটা ইন্টারেস্টিং। গল্পটার মাধ্যমে লরেন্স কোহলবার্গ কি করলেন? তার এই 72 জন স্টুডেন্টকে কি বললেন? যে জিজ্ঞেস করলেন যে হিঞ্জ যে কাজটা করলো, এই কাজটা কি হিঞ্জ ঠিক করলো নাকি ভুল করলো? এই যে দ্বন্দ্ব, ঠিক না ভুল, রাইট রং দ্বন্দ্ব, রাইট রং, এই রাইট রং দ্বন্দ্ব, এই দ্বন্দ্বটাকে কেন্দ্র করেই কি তৈরি হলো? মোরাল ডিলেমা তৈরি হলো। এবং এই ডিলেমাকে কেন্দ্র করে নতুন তত্ত্ব উঠে আসলো, যেটা মোরাল ডেভেলপমেন্ট থিওরি। তাহলে এই গল্পের পরে হিঞ্জ কি করলো? 3টে প্রশ্ন দিল তার ছাত্রছাত্রীদের। হিঞ্জ কি করলো? 3টে প্রশ্ন দিল। 1 নম্বর প্রশ্ন কি দিল? হিঞ্জ শুড নট স্টিল দ্য ড্রাগ সিন্স ইট উড ব্রেক দ্য ল। হিঞ্জের কি হবে? এই ড্রাগটা চুরি করাটা উচিত নয়। কেন উচিত নয়? কারণ হিঞ্জ আইনটা ভাঙছে। একজন ব্যক্তি আইন ভাঙতে পারে না, সেই জন্য হিঞ্জের উচিত নয়। এটা 1 নম্বর প্রশ্ন বলল। 2 নম্বর প্রশ্ন কি বলল? হিঞ্জ শুড নট স্টিল দ্য ড্রাগ অ্যান্ড অ্যাকসেপ্ট এনি প্রিজন সেন্টেন্স। হিঞ্জ শুড স্টিল দ্য ড্রাগ, হিঞ্জের ড্রাগটা চুরি করে নেওয়া উচিত, হিঞ্জের ড্রাগটা চুরি করে নেওয়া উচিত, অ্যান্ড অ্যাকসেপ্ট এনি প্রিজন সেন্টেন্স, এবং হিঞ্জের উচিত যে কোনো প্রিজেন্ট সেন্টেন্সকে, অর্থাৎ জেলে যাওয়ার বিষয়টা, যেহেতু সে অন্যায় করছে, সে আইনটাকে নিজের হাতে তুলে নিচ্ছে, তাকে জেলে যাওয়াটা সে অ্যাকসেপ্ট করবে। এটা হচ্ছে দ্বিতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন কি? হিঞ্জ শুড স্টিল দ্য ড্রাগ, হিঞ্জের ড্রাগ চুরি করে নেওয়াটা কাজ, আর কি কাজ? মানে উচিত, এবং নট গো টু দ্য প্রিজন অ্যাজ দিস ইজ আনফেয়ার, এবং ড্রাগটা শুধু চুরি করছে, সেটা চুরি করে নেওয়া উচিত, এটুকু বলছে। তার সঙ্গে বলছে কি? তার জেলে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ এটা আনফেয়ার। একজন ব্যক্তি যার ওষুধটাই তৈরি হচ্ছে মানুষকে প্রাণ বাঁচানোর জন্য, সে টাকার লোভে ওষুধটা দিচ্ছে না, এটা হতে পারে না। তো এই 3টে প্রশ্ন দ্বারা মোরাল ডেভেলপমেন্ট থিওরি কে নিয়ে আসলো? কোহলবার্গ নিয়ে আসলো। তো 3টে থিওরি, তাহলে এই 72 জন স্টুডেন্ট, তাহলে কোন স্টুডেন্ট এর মতে প্রথম অপশনটা মনে হচ্ছে। আবার কোন স্টুডেন্ট বলছে যে তার ড্রাগটা চুরি করা উচিত না, কারণ আইন ভাঙছে। আবার কেউ বলছে ড্রাগটা চুরি করা উচিত এবং জেল যাওয়া উচিত, একদম আইন মেনে কাজ করা উচিত, বউকে বাঁচানোর জন্য ড্রাগটা চুরি করবে। আবার যেহেতু অন্যায় করছে সে, তাহলে তাকে জেলে যেতে হবে। আবার কোন স্টুডেন্টরা বলছে কি? যে তার ড্রাগটাকে চুরি করা উচিত এবং জেলে যাওয়া উচিত নয়। কেন? কারণ এটা আনফেয়ার বিষয়। তো এই 3টে প্রশ্ন দ্বারা কোহলবার্গ কি করলো? 3টে লেভেল নিয়ে আসলো মোরাল ডেভেলপমেন্টের। এই 3টে লেভেল নিয়ে আসলো মোরাল ডেভেলপমেন্ট। 3টে লেভেল কি কি? প্রি কনভেনশনাল স্টেজ, পোস্ট কনভেনশনাল স্টেজ আর কনভেনশনাল স্টেজ। আমরা পরবর্তীতে ডিসকাস করব। তো আমরা 3টে পেলাম। প্রি কনভেনশনাল, কনভেনশনাল আর হচ্ছে পোস্ট কনভেনশনাল।
ঠিক আছে, এটা হচ্ছে 4 থেকে 10 বছর, এটা হচ্ছে 10 থেকে 13 বছর, আর এটা হচ্ছে 13 অ্যাবাভ। ঠিক আছে, চলো নেক্সটে। পেঁয়াজের নৈতিক বিকাশ আমরা কি বললাম, যতক্ষণ আমরা এই তিনটে বিষয় নিয়ে যতক্ষণ আমরা আলোচনা করছি, চিন্তা ভাবনা করছি যে আমাদের এই তিনটে বিষয় আমরা কে কোন পর্যায়ে আছি, যতক্ষণ আমরা চিন্তা ভাবনা করছি ততক্ষণে আমরা কি করছি, পেঁয়াজের যে নৈতিক বিকাশ তত্ত্ব সেটা সম্পর্কে একটু আইডিয়া নেওয়ার চেষ্টা করছি। পেঁয়াজের নৈতিক বিকাশ তত্ত্বর 4টে স্টেজ। অ্যানোমি, যেটা জন্ম থেকে 5 বছর,